तरा तरा शिकस्त ही हुआ যেহবার তেরে নিঃশ্বাস ঘন হয়ে যেতেই উঠে বসলো ওরা দুজন। তারপর ছাদের অন্য কোনায় গিয়ে রেলিং এর উপর বসলো। দুজনে নীরব রইল খানিক সময়। নীরবতা ভেঙে সুগা বলে উঠলো, তোমার দ্রুত কিছু করা দরকার ভাই, নইলে ওরা যেভাবে তোমার পেছনে লেগে আছে কখন না জানি এই বাড়িতেই চলে আসে, তখন সবারই লাইফ রিস্ক হয়ে যাবে। জাঙ্কুকের চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠলো। চোখ হয়ে গেল চোখের চাহনি, পুরো দুইটা কুচকে গেল ওর। মাথা নাড়িয়ে বলল, ওরা বিড়িতে এসে পৌঁছেছে গতকাল রাত 2টায়, তখনই খবর পেয়েছি আমি। এখন ওরা আমাকে তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমাকে না পেলেও আমার পরিবারের কোনো ক্ষতি ওরা করবে না, সেই ব্যাপারে আমি নিশ্চিত, কারণ এটা আমাদের রুলস। আর ওরা গ্যাংয়ের রুলস ব্রেক করবে না। আমার চিন্তা তেকে নিয়ে, ও আমার স্ত্রী। ওরা আমার মা বাবা ভাই অন্যান্য আত্মীয় স্বজনের কোনো ক্ষতি না করলেও আমার স্ত্রীকে ছাড়বে না ওরা, কারণ সেই আমার বর্তমান আর ভবিষ্যৎ। তাহলে কি করবে তুমি এখন? ওদের হাত থেকে বাঁচার উপায় কি? তুমি তো বলেছিলে ওরা যদি আসে তবে পুরো ব্যাং ধরে আসবে, চিন্তিত গলায় বলল সুগা। জাঙ্কুক ফুস করে নিঃশ্বাস ছাড়লো একটা। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠলো, আমি 2 সপ্তাহ আগে তের পাসপোর্ট করতে দিয়েছি, হাতে আসেনি এখনো, কাল পরশুর ভেতরে চলে আসবে আশা করি। এরপর ভিসা আসার আগে পর্যন্ত আমি তেকে নিয়ে আমার ল্যাবে গিয়ে থাকবো, ভিসা লেগে গেলেই চলে যাব বাহিরে। সুগা অবাক হলো জাঙ্কুকের কথায়। তের সাথে বিয়ের আগেই ও পাসপোর্ট করতে দিয়েছে। ও এত নিশ্চিত কিভাবে ছিল যে বিয়েটা ওর তের সাথেই হবে? সুগাকে এইভাবে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক ওকে আঙ্গুল দিয়ে খোঁচা দিল একটা। তারপর বলল, যা জিজ্ঞেস করবি সরাসরি জিজ্ঞেস কর, মনে মনে রেখে এইভাবে তাকালে তো আমি আর বুঝতে পারবো না। সুগা ইতস্তত করে জিজ্ঞেস করলো, তুমি এত নিশ্চিত কিভাবে ছিলে যে তের সাথে তোমার বিয়ে হবে? জাঙ্কুক ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার শরীরে ট্র্যাকার সেট আপ করা ছিল। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেখানে কে কে আছে, কার কি পরিচয়, ওরা সবাই বুঝতে পারবে। স্যাটেলাইটের সাহায্য নিয়ে আমার যে তের সাথে একটা অ্যাটাচমেন্ট আছে সেটা ওরা অবশ্যই বুঝতে পারবে। তাই তের পাসপোর্ট আমি আগেই করে রেখেছিলাম। আমার সাথে বিয়ে না হলেও ওকে অন্যত্র পাঠিয়ে দিতে হতো, অন্তত দেশের বাইরে পাঠাতে হতো, নইলে ওরা যেভাবেই হোক তেকে খুঁজে বের করে ফেলতো। আর বিডিতে সেট আপ করা এই ট্র্যাকার শরীরে ঠিক কোথায় বসানো হয় সেটা ওরা কাউকে বলে না। আমি এতদিন অনেকবার ট্র্যাকারটা ট্র্যাক করতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। গত পরশু আমি সেটা আবিষ্কার করেছি আমার উরুর মাংসের ভেতর, আর খুঁজে পেয়ে সেটা বের করে তখনই নষ্ট করে ফেলেছি। সুগা চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, এরা আসলে কারা ভাই? জাঙ্কুক তাচ্ছিল্যে হাসি হেসে বলল, এরা সেই সমস্ত লোকজন যাদের আমরা খুব বাহবা দেই, যাদেরকে আমরা অনেক শ্রদ্ধা সম্মান করি। বাহ্যিক দুনিয়াতে তারা ভালো মানুষ বলেই বিবেচিত, অথচ ওদের ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে বিকৃত সত্য, সাদা টাকার আস্তরণ দিয়ে ঢেকে রাখা কালো টাকার পাহাড়ে যাদের আশপাশটা ভর্তি। সুগা দীর্ঘশ্বাস ছেড়ে জাঙ্কুকের থেকে মুখ ফিরিয়ে নিয়ে আকাশের দিকে তাকালো। আজ সকালবেলা জাঙ্কুকের সাথে ওর কথা হয়েছে ফোনে। সুগার কাছে খবর এসেছিল যে আমেরিকা থেকে একটা বিশাল মাফিয়া গ্যাং নাকি দেশে এসেছে। তাদের উদ্দেশ্য সম্পর্কে সুগা একটু হলেও আন্দাজ করতে পেরেছিল। আর তখনই ও কল দেয় জাঙ্কুকের কাছে। জাঙ্কুক সে বিষয়ে আগে থেকে অবগত ছিল। ফোন কলে নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিয়ে নিজেদের সমস্যা সমাধানে বেশি জোর দেয় ওরা। তাই ওদের দুজনেরই প্রাণাতিক প্রিয়, একজনের বোন অন্যজনের স্ত্রী। তাই নিজের থেকে ওদের তেকে নিয়ে বেশি চিন্তা। সে এখনো এসবের কিছুই জানে না। তেকে বিষয়টা অবগত করার জন্য জাঙ্কুক সঠিক সময়ের অপেক্ষায় আছে, যেন তে তাকে বোঝে এবং এই বিষয়টা নিয়ে ভড়কে না গিয়ে নিজেকে শক্ত করে নেয়। কিছুক্ষণ পর সুগা আকাশের দিকে চোখ নামিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু তোমরা কোথায় যাবে? ভিসা লাগাতে হবে তো? বেশি দেরি করলে ভিসা লাগার আগেই ওরা তোমাকে পেয়ে যাবে, তখন কি হবে সেটা বলার আর অপেক্ষা রাখে না। আমাজন যাব। মেজর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল জাঙ্কুক। তারপর সুগার দিকে মুখ ফিরিয়ে বলল, আমার এই সমস্ত শারীরিক সমস্যাগুলোর একমাত্র সমাধান আমার তে। আমার দাঁত আর চোখ ছাড়া আমার বাকি সব সমস্যার প্রতিষেধক ও। আমার এই খসখসে খোলস ওঠা চামড়া, এই গায়ের অসম্ভব রকমের শরীর আকৃষ্টকারী গন্ধ, আমার দ্বিখণ্ডিত কুচকুচে কালো জিহ্বা, এই সব কিছুর সমাধান শুধুমাত্র ও। বর্তমানে আমার শরীরের যে অবস্থা তাতে অ্যামাজনে গেলেই আমি শান্তিতে থাকতে পারবো, স্বাধীনভাবে চলার স্বাদ পাবো। আর আমার এই অবস্থার উন্নত না হওয়া
হওয়া পর্যন্ত সেখানেই থাকবো। নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলার সর্বোচ্চ চেষ্টা করব। আমি এখনো জানি না তে আমার জন্য ঠিক কতটা উপকারী। ক্ষণিকের ভেতরে আমি আমার গবেষণা দ্বারা যতটুকু ইনফরমেশন পেয়েছি তার যে পুরোটাই সঠিক সেটাও আমি নিশ্চিত করে বলতে পারবো না তে আমার জন্য আমার ধারণার থেকে বেশি কার্যকরী নাকি কম কার্যকরী, কিন্তু সেটা দেখার জন্য আমাকে অন্তত বছর 3কে অপেক্ষা করতে হবে। কিন্তু সেটা জনসাধারণের মানুষের ভেতর থেকে কখনোই সম্ভব না। আর তাছাড়া এই বন্দি জীবনে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি একটু স্বাধীনতা চাই, নিজের মতো করে বাঁচতে চাই। তাই ওই জঙ্গলটাই হবে আমার জন্য বেস্ট একটা প্লেস। আর আমার শরীর জঙ্গল পছন্দ করে অনেক অনেক বেশি। কিন্তু আমাদের টের কি হবে? ও কি ওখানে মানিয়ে নিতে পারবে? ওই স্যাঁতস্যাঁতে পরিবেশ, সাপ পোকামাকড়ের আড্ডাখানা, জনমানবহীন সভ্যতাহীন জঙ্গলে ও কিভাবে থাকবে? কখনো কোনো অসুখ বিসুখ হলে তখন কি করবে? আর তুমি বা সবকিছু কিভাবে ম্যানেজ করবা? একটা টিকটিকি দেখলে ও দৌড় দিয়ে পালায়, আর বিছা দেখলে তো ভাত খেতে চায় না, সারাদিন ঘেন নাই। ও কিভাবে থাকবে ওই রকম পরিবেশে? সুগা কিছুটা রুক্ষ কিন্তু চিন্তিত স্বরে বলল। জাঙ্কুক ফস করে একটা নিঃশ্বাস ছাড়লো, তারপর বলল, চিন্তা করিস না, আমাজনে আমি 2 বছর থেকেছি সম্পূর্ণ একা। আর ওই 2 বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ওরকম স্বাধীনতা আমি আমার জীবনে কখনো অনুভব করিনি। আমাজনের সীমান্ত থেকে 30,000 কিলোমিটার ভিতরে গিয়ে একটা নদী আছে। ওই নদীর নাম আমি দিয়েছি বিভীষিকা, কারণ বিভীষিকার মতোই তার রূপ। আজ পর্যন্ত কোনো সভ্যতা সেখানে পা রাখিনি। অদ্ভুত সব জীবজন্তু দিয়ে পরিপূর্ণ সে এলাকা। ওইখানে নদী থেকে কয়েকশো গাছ দূরে আমি নিজের হাতে একটা কুড়ে ঘর বানিয়েছিলাম, মাটি থেকে 30 হাত ওপরে, বলতে গেলে গাছের ডালে পাখির বাসার মতো। ওই 2 বছরে সেখানে থাকার মতো সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছিলাম আমি। সেটা এখন থেকে 3 বছর আগে। ওই এরিয়ার প্রতিটা স্থান আমার নজর পড়ে। হয়তো বহুদিন পর গেলে একটু দিগ্ভ্রান্ত হতে হবে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে কয়েকদিনের ভেতরেই। হয়তো এতদিনে সে সিমসাম জায়গাটা আবার মশে ভর্তি হয়ে গেছে, পোকামাকড়ে এসে ঘর পাতিয়েছে সেখানে। আগাছায় হয়তো এখন সে জায়গা আবার পরিপূর্ণ হয়ে গেছে। আমি আমাজনে যাওয়ার পর তেকে নিয়ে ওখানে যাব। নিজেদের মতো করে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেব সব। তের কোনো অসুবিধা হবে না আমি থাকতে। ওর নিরাপত্তাই আমার ফার্স্ট কনসার্ন, ফার্স্ট প্রায়োরিটি। সুগা কি বলবে ভেবে পেল না। এমন সভ্যতাহীন অঞ্চলে তার আদরের বোনকে গিয়ে থাকতে হবে, বন ও বাঘ ভাল্লুকের সাথে লড়াই করতে হবে, ভাবলেই ওর শরীরের ভেতর কাটা দিচ্ছে। কিন্তু এখন আর ওর কিছু করার নেই। তে এখন জাঙ্কুকের স্ত্রী, জাঙ্কুক যেখানে যাবে তেকেও সেখানে যেতে হবে। আর জাঙ্কুকের মতো দায়িত্বশীল পুরুষ যে তের কোনো অযত্ন করবে না সেটাও সুগা জানে, কিন্তু নিজের মনকে বোঝাতে পারছে না ও। তাই কোনো কথা না বলে চুপচাপ আবার নিজের বিছানায় যেতে উদ্যত হলো ও। আর যাওয়ার আগে বলল, ভিসা রেডি করে ফেলো তাড়াতাড়ি, নইলে ওরা টের পেলে তোমাদের দুজনের জীবনটা সংকটে। তোমাকে নিয়ে কোনো চিন্তা নেই আমার, আমার চিন্তা আমার বোনকে নিয়ে। ও হয়তো তোমার সবকিছু মেনে নেবে, তুমি দুনিয়ার যে প্রান্তে যাও সেও সেখানে যেতে চাইবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে। কিন্তু আমার মন পড়ে থাকবে আমার বোনের কাছে। আমার বাবা মায়ের মন মস্তিষ্ক সব তাদের মেয়ের কাছে বাধা পড়ে থাকবে। নিজের মেয়েকে এইভাবে এতগুলো বছরের জন্য চোখের আড়াল করতে কেউ চাইবে না। তার উপর সম্পূর্ণ যোগাযোগবিহীন। সে বাঁচলোকে মরলো, সে নিশ্চয়তাও আমরা কেউ পাবো না কোনোভাবে। সে এখন তোমার স্ত্রী, তুমি ওকে যেখানে যাও নিয়ে যাও, কিন্তু এতগুলো মানুষের কলেজা ছিঁড়ে যে নিয়ে যাচ্ছ সেদিকে খেয়াল রেখো। কথাগুলো বলে সুগা গটগট পায়ে হেঁটে চলে গেল বিছানার দিকে। তারপর তের পাশে গিয়ে শুয়ে পড়লো ও। জাঙ্কুক অনেকদিন ধরে বসে রইলো, দুশ্চিন্তা ঘিরে ধরেছে ওকে। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠলো সবাই। রাতে বৃষ্টি হয়নি, যদিও আকাশে মেঘ ছিল। রাতের বেলা বেশিক্ষণ জেগে থাকার কারণে ফজরের পর তে আবার গিয়ে ঘুমালো চিলেকোঠার কামরায়। জাঙ্কুকের কাজ ছিল কিছু, কিন্তু তের জোরাজোরিতে তাকেও গিয়ে ঘুমাতে হলো সেই সাথে। তার উপর আবার ঘুমিয়ে পড়ার আগে তে হুমকি দিয়ে নিল যে যদি ঘুম থেকে উঠে ও জাঙ্কুককে না দেখে তাহলে আর এইখানে ঘুমাবে না, নিজের এক্স রুমে গিয়ে ঘুমাবে। অগত্য বেজার মুখে জাঙ্কুকও আবার ঘুমালো তেকে জড়িয়ে। সুগা আর চিহব ঘুরতে গেল জঙ্গলের ভেতর। বহু বছর আসা হয়নি এখানে। ছোটবেলার কত শত স্মৃতি ওদের এখানে। স্মৃতিগুলো আবার তাজা করতে ধীর গতিতে ওরা জঙ্গলের দিকে এগোলো। ঘুরে এসে সকালের খাবারটা খেয়ে রওনা দেবে ও। তের যখন ঘুম ভাঙলো তখন ঘড়ি কাটা 9টার দিকে ঝুঁকে গেছে। তড়িঘড়ি করে বিছানায় উঠে বসলো ও। ফুপ্পি হয়তো একা একাই সমস্ত কাজ করছে রান্না করে। কাজের খালা অন্যান্য কাজ গুছিয়ে নিলেও রান্নাটা যে নিজেই করেন। তে উঠে পড়ায় জাঙ্কুকেরও ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখেও জিজ্ঞেস করলো, কি সমস্যা, লাফাচ্ছিস কেন বাদরের মতো? আসতে উঠতে পারিস না? ওকে বাদর বলায় চটে গেল তে। ভ্রু কুচকে বলল, না পারি না, পারলে তো আসতেই উঠতাম, বাদরের মতো লাফাতাম না। আমি বাদরও তাই লাফাচ্ছি। জাঙ্কুক শুয়ে শুয়ে হেসে বলল, কি দারুণ সহজ স্বীকারোক্তি। সত্যি কথা মানুষ এত সহজে স্বীকার করে নাই, এমনটা তো আগে কোনোদিন কাউকে করতে দেখিনি। আমার বউ সত্যবাদী। তে কটমট করে তাকালো জাঙ্কুকের দিকে, কিন্তু যার দিকে তাকালো তার কোনো হেলদোল হলো না। সে মুখে হাসি ফুটিয়ে মনের সুখে মুখখানা তের দিক থেকে ফিরিয়ে বিশালাকার দেহটা অন্য পাশে ঘুরিয়ে আবার আরামে শুয়ে পড়লো। তের রাগ হলো খুব। বেটা ওকে পাত্তাই দিল না, এটা কিছু হইলো? হাত মুষ্টি করে জাঙ্কুকের বাহুতে একটা কেউ বসিয়ে দিতে গিয়েও দিল না। পরনের পোশাকটা ঠিকঠাক করে বিছানা থেকে নিচে নামার প্রস্তুতি নিল ও।
তখনই জাঙ্কুক এদিক ফিরে খপ করে ওর হাতটা ধরে ফেলে বলল, মায়ের কাছে যতগুলো ব্লাউজের পিস আছে ওগুলো আজকেই মাপ দিয়ে বানিয়ে ফেলবি। ফুল স্লিভ হতে হবে, পিঠে কোনো আবরণ থাকবে না, শুধু দুইটা ফিতা থাকবে, বড় মাপের গোল গলা হতে হবে, আর কোমরের পুরোটা অনাবৃত থাকা লাগবে, মনে থাকে যেন। তে মুখ বেঁকিয়ে হাতটা ছাড়িয়ে নিল, তারপর বিছানা থেকে নামতে নামতে বিড়বিড় করে বলল, ডিমান্ড কত ব্যাটার। তারপর হেঁটে রুম থেকে বের হতে হতে জোরে বলে উঠলো, ঠিক আছে, ভেবে দেখবো। তের মুখ বাঁকানোটা বেশ ভালো লাগলো জাঙ্কুকের। হেসে উঠলো ও। তে বাইরে চলে যাওয়ার পর নিজে কয়েকবার তের মতো করে মুখ বাঁকানোর চেষ্টা চালালো, কিন্তু হলো না। নারী জাতির কাছে হার মেনে জাঙ্কুক আবার ঘুরে শুয়ে পড়লো। আপাতত বিছানা ছাড়ার কোনো ইচ্ছা ওর নেই, শুধু বউটা নেই বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে। 5 থেকে কলবাসটা টেনে নিয়ে বউয়ের অভাবটা সামান্য পরিমাণ কমিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। মধ্যরাত পার হয়েছে। নিশা ছাড়া প্রাণীগুলো ব্যতীত সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। থেকে থেকে দূরে কোথাও হুতুম পাখির ডাক শোনা যাচ্ছে। কুয়ুক পাখি ডেকে উঠেছে সেগুন গাছের ঘন পাতাওয়ালা ডালটা থেকে। চিলেকোঠার রুমটাতে জাঙ্কুকের বুকের সাথে লেপটে গুটিসুটি মেরে শুয়ে আছে তে। দুজনে গভীর ঘুমে আচ্ছন্ন। তে নড়ে উঠেছে মাঝে মাঝে, ঘুমটা ওর এখনো গাঢ় হয়ে ওঠেনি। খানিকক্ষণ পর তের নড়াচড়া নিস্তব্ধ হয়ে এলো কিছুটা। ঠিক এমন সময়ে ঘুম ছুটে গেল জাঙ্কুকের। ঘুম ভেঙেই হাঁপাতে শুরু করলো ও। পাশে চোখ যেতেই তেকে ওর গায়ের সাথে মিশে থাকতে দেখে নিঃশ্বাসটা যত সম্ভব আস্তে ছাড়ার চেষ্টা করলো। তেকে নিজের থেকে সরিয়ে দিল, খুব সাবধানে কাজটি করলো যেন ওর ঘুমটা না ভেঙে যায়। তেকে সরিয়ে সন্তর্পণে বিছানা থেকে নামলো ও। তারপর হেঁটে দরজার কাছে এসে নিঃশব্দে দরজার লক খুলে বাইরে বেরিয়ে দরজাটা আবার লাগিয়ে দিল। দিয়ে প্রচন্ড জোরে নিঃশ্বাস ছাড়লো জাঙ্কুক। তারপর আবার জোরে শ্বাস নিল। দম আটকে আসছে ওর। বুকটা হাঁপাড়ের মতো জোরে জোরে উপর নিচে ওঠানামা করতে থাকলো ওর। শরীরের ভেতরে সূক্ষ্ম এক যন্ত্রণা ক্রমে তীব্র হয়ে উঠেছে। বুকটাতে কেউ যেন চাপ দিয়ে ধরে রেখেছে। চোখ দুইটাতে হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়েছে। মাথার ভেতরটা ফেটে যাচ্ছে যেন। না আর দেরি নয়, ছাদ থেকে দ্রুত গতিতে নিচে লাফ দিল ও। তারপর প্রাণপণে ছুটতে থাকলো জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে একবার ঢুকেই গগন বিদায়ী চিৎকার দিল জাঙ্কুক। অসহ্য যন্ত্রণায় ওই শরীরটা ফেটে যাচ্ছে, কিন্তু ছোটা থামালো না। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে ছুটতে থাকলো ও জঙ্গলের ভেতর। মুখ থেকে না চাইলেও আর্ত চিৎকার বেরিয়ে আসছে ওর। অসহায়ের মতো চিৎকার দিতে দিতে ছুটলো ও। ছুটতে ছুটতে সেই ভাঙাচোরা ভূতের কুড়ে ঘরটার সামনে এসে দাঁড়িয়ে হাঁপ ছাড়লো জাঙ্কুক। দম আটকে আসছে ওর। প্রচন্ড গতিতে নিঃশ্বাস প্রশ্বাস চলছে ওর। দৌড়ের কারণে সেটা আরো বেড়ে গেছে, কিন্তু যন্ত্রণা তীব্রতায় দাঁড়িয়ে থাকতে পারলো না বেশিক্ষণ। চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠছে ওর। নিজের সাথে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। মাটিতে পড়ে হামা করে দিয়ে পাগলের মতো হাতড়াতে ল্যাবে ঢুকলো ও। ঢুকে শরীরের অসহ্য জ্বালা পড়ার কারণে নিজের শরীরের সমস্ত পোশাক টেনে ছেড়ে খুলে ফেললো। শরীরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। শরীরের বিভিন্ন জায়গার মাংসপেশিগুলো অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। হাত পা গুলো হঠাৎ করেই কষতে শুরু করলো জাঙ্কুকের। কষে সেগুলো কুঁকড়ে যেতে লাগলো। সেই সাথে অসম্ভব যন্ত্রণা নীল হয়ে এলো জাঙ্কুকের মুখখানা। গগন বিদায়ী চিৎকার দিল ও। আবার ল্যাবের মেঝেতে শুয়ে পড়ে ছটফট করতে লাগলো ও। এর লোকচক্ষুর আড়ালে থাকা পরিবারের সবার অজানা ল্যাবের ভেতর নিঃসঙ্গ জাঙ্কুক অসহায় হয়ে ল্যাবের ছাদের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট প্রাণপণে প্রার্থনা করতে থাকলো। শরীর ছেঁড়া যন্ত্রণায় চোখ দুটা দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে লাগলো ওর। দুই পাটি দাঁত একসাথে লেগে গেছে ব্যথার তীব্রতায়। এসবের মাঝে হঠাৎ করেই ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো জাঙ্কুকের চোখে। আকাশ বাতাস কাঁপিয়ে আবার চিৎকার দিয়ে উঠলো ও। প্রচন্ড কষ্টে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো ওর। যন্ত্রণায় চোখ মেলতে পারলো না আর। চোখ খিচে চিৎকার করতে থাকলো শুধু। শেষবারের মতো চেষ্টা করলো একবার উঠে বসার। কষে যাওয়া হাতে ভর দিতে পারলো না, তবুও মাথাটা উঁচু করে চোখ মেলে দেখার চেষ্টা করলো প্রাণপণে। চোখ মেলেই রুমের ভেতর থাকা ফুল ভিউ মিরর ভেতর নিজেকে দেখতে পেল ও। শরীরটা পুরো কালো বর্ণ ধারণ করেছে। মাংসপেশিগুলো অদ্ভুতভাবে কাঁপছে। আর সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে ওর চোখ দুইটা। জলজলে চোখের সেই জলজল আলোটা আকাশের তারার মিটমিট আলোর মতো করেই কম বেশি হচ্ছে। উজ্জ্বলতাটা কমে গিয়ে আবার বেড়ে যাচ্ছে, পর মুহূর্তেই কমে গিয়ে আবার জ্বলে উঠেছে। কিন্তু সে দৃশ্য বেশিক্ষণ দেখতে পারলো না জাঙ্কুক। অসহ্য যন্ত্রণায় চোখ দুইটা খিচে বন্ধ করে নিল। আর তারপর এই প্রচন্ড রকম যন্ত্রণায় ছটফট করতে করতে এক সময় শরীরটা তীব্র বেগে ঝাঁকি দিয়ে জ্ঞান হারালো জাঙ্কুক সেখানেই। জাঙ্কুকের আদরের আলিঙ্গনের অভাবে ঘুম ভেঙে গেল তের। চোখ না খুলে বিছানার অপর পাশটা হাত দিয়ে দেখলো ও। নেই জাঙ্কুক। সাথে সাথে চোখ মেলে তাকিয়ে উঠে বসলো ও। ভাবলো ওয়াশরুমে গেছে হয়তো। বসে রইলো জাঙ্কুক বের হওয়ার অপেক্ষায়। কিন্তু কিছু সময় পার হওয়ার পরও ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। তখনই উত্তর দিক থেকে হাওয়ার ভেসে এলো কারো গগন বিদায়ী চিৎকারের ক্ষীণ শব্দ। ঘুম ঘুম ভাবটা একেবারে ছুটে গেল তের। ততক্ষণাৎ বিছানা থেকে নেমে ওয়াশরুমের দরজার কাছে গেল ও। কিন্তু সেটা তো বাহির থেকেই লক করা।
বুকের ভেতর কেঁপে উঠলো তের। সাহস না হারিয়ে দরজা খুলে খোলা ছাদটা চেক করতে গেল ও, যদি জাঙ্কুককে সেখানে পায় সেই আশায়। দরজার কাছে গিয়ে দরজার লকটা খোলা দেখলো ও। তড়িৎ গতিতে রুম থেকে বের হলো, ছাদের এই মাথা থেকে ও মাথা হন্য হয়ে খুঁজলো ও জাঙ্কুককে। না, নেই জাঙ্কুক, কোথাও নেই। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল ওর। তখনই জঙ্গলের ভেতর থেকে কারো আর্তচিৎকার ভেসে এলো আবারও। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে কেউ জঙ্গলটাকে কাঁপিয়ে তুলেছে তার তীব্র চিৎকারে। সেটা যে জাঙ্কুকের প্রবল বেদনার চিৎকার তা বুঝতে আর বাকি রইল না তের। হতভম্ব হয়ে ছাদের মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়লো ও। অসহায় চোখে একবার তাকালো ও জঙ্গলের দিকে। চোখ থেকে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়তে লাগলো ওর। কিন্তু এইভাবে ওর বসে থাকলে চলবে না। মেঝে থেকে উঠে দ্রুত গতিতে রুমে গেল ও। তারপর জিহবের ফোনে কল করলো। গলা ছেড়ে নিজেকে স্বাভাবিক করে নিল তে। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করলো জিহব। ঘুম ঘুম গলায় কে জিজ্ঞেস করতে তে বলে উঠলো, আমি তে বলছি জিহব। এত রাতে তের কল পেয়ে জিহব উঠে বসলো। উদ্বিগ্ন করতে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে আপু? ঠিক আছে তুমি? তে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে দ্রুত স্বরে বলল, তোর ভাই রুমে নেই। ওয়াশরুম, ছাদ সব চেক করেছি, কোথাও নেই ও। জঙ্গলের ভিতর থেকে আমি কারো চিৎকার শুনেছি পরপর 2 বার। আমার মনে হয় ওইটা তোর ভাইয়ের চিৎকার। মনে হয় না, আমি নিশ্চিত। জিহব তেকে শান্ত করার উদ্দেশ্যে বলল, হয়তো ভাইয়ের কোনো কাজ আছে তাই গিয়েছে জঙ্গলে। তে প্রতিবাদ করে কান্না মিশা গলায় বলল, কাজ থাকলে ও চিৎকার করবে কেন? আমি স্পষ্ট শুনেছি যন্ত্রণায় চিৎকার করছে ও। আমি এখানে থাকতে পারছি না আর, আমি জঙ্গলে যাব ওর কাছে, তুই আমাকে নিয়ে চল। জিহব কি বলবে ভেবে পেল না। ভাইয়ের জন্য ওর নিজেরও চিন্তা শুরু হলো এবার। কোনো উপায় না পেয়ে রাজি হলো ও তের সাথে জঙ্গলে যেতে। বলল, ঠিক আছে, আমি রেডি হচ্ছি। সন্ধ্যায় অল্প বৃষ্টি হয়েছে, জঙ্গলের মাটি কাদা কাদা হয়ে আছে। শক্ত ধরনের জুতা পরে নিচে আসো, আমিও আসছি। বলে ফোন কেটে দিল জিহব। তারপর চেয়ারের ওপর খুলে রাখা শার্টটা গায়ে জড়াতে লেগে গেল। তে জঙ্গলের ভেতর হাঁটার সুবিধার্থে একটা ট্রাউজার পরে নিল আর তার ওপর পড়লো জাঙ্কুকের একটা টি শার্ট। ওরগুলো সব বাড়িতে। লম্বা চুলগুলো শক্ত করে খোপা করে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিল। শক্তপোক্ত জুতা আছে কিনা মনে পড়লো না ওর। তবুও একবার দোতলার রুমটা দেখে যাবে ভাবলো। সেদিন বাড়ি থেকে আসার সময় স্যান্ডেল পরে এসেছিল। তারপর জাঙ্কুক একজোড়া হিল জুতা কিনে দিয়েছিল। এছাড়া তো আর কিছু নেই। গোছানো শেষ হলে জাঙ্কুকের স্টাডি টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট টর্চ লাইট নিল। রেডি হয়ে দোতলায় এসে নিজের রুমে গেল। একজোড়া কাপড়ের সুজুতা পেল ও। উপায় না পেয়ে সেগুলোই পরে নিল। জিহব রুম থেকে বেরিয়ে এসে দেখলো পাশের রুমে দরজা খোলা। উকে দিয়ে দেখলো তে জুতা পরছে। ওকে দেখে তে জুতা পরা দ্রুত শেষ করলো। তারপর দুজনে সিঁড়ি বেয়ে নেমে মেন ডোর খুলে বাইরে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে জঙ্গলের দিকে তাকালে গা ছমছম করে উঠেছে। তার ওপর বৃষ্টি হয়েছে, জঙ্গলটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কিন্তু সেসবের তোয়াক্কা করলো না তে। দ্রুত পায়ে জঙ্গলের দিকে আগালো ও। ওর পেছন পেছন জিহব আশপাশ নজর দিতে দিতে গেল। এতক্ষণ ওরা টর্চ না জ্বালিয়ে হাঁটছিল। জঙ্গলের খানিক ভেতরে এসে টর্চ জ্বালালো তে। উদ্দেশ্যহীন ভাবে জঙ্গলের ভেতর হাঁটতে লাগলো ওরা দুজন। এত বড় জঙ্গলের ভেতর কোথায় খুঁজবে ওরা জাঙ্কুককে? পায়ের জুতোটা কাদায় মাখামাখি হয়ে গেছে তের। 2-3 বার সাতলা জায়গায় পরে যেতে গিয়েও পারেনি। ট্রাউজারের নিচের দিকটা কাদা ছিটে পরিপূর্ণ হয়ে গেছে। সেসবের দিকে একদম ধ্যান নেই তের। চোখ দুটো ওর সামনের দিকে। ওদের হয়ে খুঁজছে ও ওর প্রাণপ্রিয় স্বামীকে।